নমস্কার। আমাদের আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপেক্ষিতা পর্ব 2। কথাটা ভালো করে শেষ না করতেই বৌদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিতে এলেন। আমি চমকে উঠলুম। এ কি বৌদি? না না, এ কিছুতেই হবে না। খাবার আমি নিচ্ছি, কিন্তু টাকা নিতে পারবো না। আমার কথাটার স্বর বোধহয় একটু তীব্র হয়ে পড়েছিল। বৌদিদি হঠাৎ থতমত খেয়ে গেলেন। তার প্রসারিত হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেলেন না, যেন কেমন হয়ে গেলেন। তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পরই তার টানা কালো চোখ দুটি ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো জল গড়িয়ে পড়ল। আমার বুকে যেন কিসের খোঁচা বিঁধল। এই নিরান্ত সরলা মেয়েটির আগ্রহ ভরা স্নেহ উপকার রূঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জা আর ব্যথার শুল বিদ্ধ করলুম, সে ব্যথার প্রতিঘাত অদৃশ্যভাবে আমার নিজের বুকে গিয়েও বাজল। আমি তাড়াতাড়ি 2 হাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা ও খাবার 2খানা নিয়ে বললুম, বৌদি, ভাই বলে এই অপরাধটা এবারের মতো মাফ করুন। আর কখনো আপনার কথার অবাধ্য হব না। বৌদিদির চোখের জল তখনও থামেনি। 2 চোখ জলে ভরা সে তরুণী দেবী মূর্তির দিকে ভালো করে চাইতে না পেরে আমি মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলুম। বাড়ি এসে দেখলুম কলার পাতে মোড়া কতগুলো দুগ্ধ শুভ্র চন্দ্রপুলি সুন্দর করে তৈরি। সমস্ত রাত ঘুমের ঘোরে বৌদিদির বিষণ্ণ কাতর দৃষ্টি বারবার চোখের সামনে ভাসতে লাগলো। মাসখানে কেটে গেল। প্রায়ই বৌদিদির সঙ্গে দেখা হতো। এখন আমরা ভাই বোনের মতো হয়ে উঠেছিলুম। সেই রকমই পরস্পরকে ভাবতুম। একদিন আসছি, ফ্লানেল শার্টের একটা বোতাম আমার ছিল না। বৌদিদি জিজ্ঞাসা করলে, এ কি, বোতাম কোথায় গেল? আমি বললুম, সে কোথায় গিয়েছে বৌদি, বোতাম পরাতে জানি নে, কাজে এই অবস্থা। তারপর দিন দেখলুম তিনি সূঁচ সুতো বোতাম সমেতই এসেছেন। আমি বললুম, বৌদি, এটা ঘাটের পথ, আপনি বোতাম পরাতে পরাতে কেউ যদি দেখে তো কি মনে করবে? আপনি বরং সূঁচটা আমায় দিন, আমি বাড়ি গিয়ে চেষ্টা করব এখন। বৌদিদি হেসে বলল, তুমি চেষ্টা করে যা করবে তা আমি জানি, নাও সরে এসো এদিকে। বাধ্য হয়েই সরে এলুম। তিনি বেশ নিশ্চিন্তভাবে বোতাম পরাতে লাগলেন। ভয়টা দেখলুম তার চেয়ে বেশি আমারই। ভাবলুম, বৌদিদির তো সে কাণ্ডজ্ঞান নেই, কিন্তু যদি কেউ দেখে তো এ সমস্ত কষ্টটা ওকেই ভুগতে হবে। একদিন বৌদিদি জিজ্ঞাসা করলেন, বিমল, গোকুল পিঠে খেয়েছ? আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন, কাজেই ও জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিদিকে একটু আনন্দ দেওয়ার জন্য বললুম, সে কীরকম বৌদি? আর রক্ষে নেই। তারপর দিনই বিকেলবেলা বৌদিদি কলার পাতে মোড়া পিঠে নিয়ে হাজির। আমায় বললেন, তুমি এখানে আমার সামনেই খাও, ঘড়ার জলে হাত ধুয়ে ফেলো এখন। আমি বললুম, সর্বনাশ বৌদি, এই এতগুলো পিঠে খেতে খেতে এ পথ লোকে এসে পড়বে, সে হয় না, আমি বাড়ি গিয়েই খাবো। বৌদি ছাড়বার পাত্রী নয়। তিনি বললেন, না, কেউ আসবে না বিমল, তুমি এখানেই খাও। খেলুম। পিঠে খুব ভালো হয়নি। আমার মায়ের নিপুণ হাতের তৈরি পিঠের মতোও নয়, বোধহয় নতুন করতে শিখেছেন। ধারগুলো পুড়ে গিয়েছে, আস্বাদও ভালো নয়। বললুম, বাহ বৌদি, বড় সুন্দর তো। এ কোথায় তৈরি করতে শিখলেন? আপনার বাপের বাড়ির দেশে বুঝি? বৌদির মুখে আর হাসি ধরে না। হাসি মুখে বললেন, হে, আমি আমাদের গুরুমা এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভালো খাবার করতে জানেন, তার কাছেই শিখে নিয়েছিলাম। তারপর সারা রাত শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে গোকুল পিঠেরও পুনরাবৃত্তি চলল। ওই যে বলেছি আমার ভালো লেগেছে, আর রক্ষে নেই। একটা কথা আছে, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল, জীবনটাকে খুব বড় করে অনুভব করবার জন্য। আমার
এই 20-21 বছর বয়সে এই ক্ষুদ্র পাড়াগায় খাঁচার পাখির মতো আবদ্ধ থাকা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। চলেও যেতাম এতদিন। এখানকার একমাত্র বন্ধন হয়েছিলেন বৌদিদি। তার আগ্রহ, স্নেহ, যত্নে যে অশান্ত ইচ্ছাটা কিছুদিন চাপা ছিল। এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখলেন যে তাদের কারখানা থেকে কাঁচের কাজ শেখাবার জন্য ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে। অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই তবে শীঘ্র যেন মুরাদাবাদ গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি সেখানকার কাঁচের কারখানার ম্যানেজার। পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম হলো না। ইউরোপ, আমেরিকা, সে কত উর্মি সঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্র তট, কত অকল সাগরের নীল জলরাশি, দূরে সবুজ বিন্দুর মতো ছোট ছোট দ্বীপ ওই সিসিলি, নতুন আকাশ, নতুন অনুভূতি, ডোভারের সাদা খড়ির পাহাড়, প্রশস্ত রাজপথে জনতার দ্রুত পদচারণ, টটেনহাম, কোর্ট রোড, বার্ড উইলো, পপলার, ম্যাপেল গাছের সে কত শ্যামল পত্র সম্ভার, আমার কল্পলোকের সঙ্গিনী কনক কেশিনী, কত ক্লারা, কত মেরি, কত হিউজেনি। পরদিন সকালে পত্র লিখলুম আমি খুব শীঘ্রই রওনা হব। স্কুলে সেই দিনই নোটিশ দিলুম 15 দিন পরে কাজ ছেড়ে দেব। মন বড় ভালো ছিল না। উপরের পথটা দিয়ে কয়েকদিন গেলুম। 10-12 দিন পরে নিচের পথটা দিয়ে যেতে যেতে একদিন বৌদিদির সঙ্গে দেখা। বৌদিদি একটু অভিমান প্রকাশ করলেন। বিমল বড় গুণের ভাই তো, আর 4-5 দিনের মধ্যে বোনটা বাঁচল কি মরল তা খোঁজ করলে না? আমি বললাম, বৌদিদি, করলে সেটাই অস্বাভাবিক হতো। বোনেরাই ভাইদের জন্য কেঁদে কেঁদে মরে, ভাইদের দায় পড়েছে বোনেদের ভাবনা ভাবতে। দুনিয়া শুদ্ধ ভাই বোনের একই অবস্থা। বৌদিদি খিলখিল করে হেসে উঠলেন। এই তরুণীর হাসিটি বালিকার মতো, এমন মিষ্ঠ নর্মিল যে এ শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতের জ্যোৎস্নার মতো উপভোগ করার জিনিস, বর্ণনা করবার নয়। বললেন, তা জানি জানি, নাও আর গুমর করতে হবে না। সে গুণ যে তোমার আছে তা কি ভেতরে ভেতরে বুঝি না, কিন্তু বুঝে কি করব, উপায় নেই। হ্যাঁ, তা সত্যি সত্যি মাকে কবে আনছো? আমার কাজ ছেড়ে দেওয়ার কথা আমি বৌদিদিকে কিছু বলিনি। সে কথা বললে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন, এ আমি বুঝতে পেরেছিলুম। একবার ভাবলুম সেই তো জানতেই হবে, একদিন বলেই ফেলি। কিন্তু অমন সরল হাসি ভরা মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব, বলতে বড় বাঁধল। মনে মনে বললুম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো? তোমাদের স্নেহ পাত্রদের বিদায়ের বাজনা যে বেজে উঠছে, এই সম্বন্ধে এরকম অজ্ঞান কেন? জিজ্ঞাসা করলুম, বৌদি, একটা কথা বলি, আপনি আমায় এই অল্প দিনে এত ভালোবাসলেন কি করে? আচ্ছা, আপনারা কি ভালোবাসার পাত্র দেখেন না? আমি কে বৌদি যে আমার জন্য এত করেন? বৌদিদির মুখ গম্ভীর হয়ে এলো। তার ওই এক বড় আশ্চর্য ছিল, গম্ভীর মুখ হলেই প্রায় চোখে জল আসবে। জল কেটে গেল তো আবার হাসি মুখ ফুটবে, শরতের আকাশে রোদ বৃষ্টি খেলার মতো। বললেন, এতদিন তোমায় বলিনি বিমল, আজ এই 5 বছর হলো আমারও ছোট ভাই আমার মায়া কাটিয়ে চলে গিয়েছে। তার নামও ছিল বিমল। থাকলে সে তোমার মতোই হতো একদিন, আর তোমার মতোই দেখতে। তুমি যেদিন প্রথমে রাস্তা দিয়ে যাও, তোমায় দেখেই আমার মনের মধ্যে সমুদ্র উঠলে উঠেল। সেদিন বাড়ি গিয়ে আপন মনে কত কেঁদেছিলাম। তুমি এখান দিয়ে যেতে, রোজ তোমাকে দেখতাম। যেদিন তুমি আপনা হতেই দিদি বলে ডাকলে, সেদিন থেকে আজ পর্যন্ত যে কি সুখে আছি তা বলতে পারিনি। তোমায় যত্ন করে তুমি যে বড় বোনের মতো ভালোবাসো, তাকে আমি বিমলের শোক অনেকটা ভুলেছি। ওই এক ভাই ছিল আমার,
তুলসী তলায় রোজ সন্ধ্যেবেলায় কত প্রণাম করি। বলি, ঠাকুর, এক বিমলকে তো পায়ে টেনে নিয়েছো, আর এক বিমলকে যদি দিলে তো এর মঙ্গল করো, একে আমার কাছে রাখো। চোখের জলে বৌদিদির গলা আড়ষ্ট হয়ে গেল। আমি কিছু বললুম না। বলবো কি? একটু পরে বৌদিদি নিজেকে একটু সামলে নিয়ে জল ভরা চোখ দুটি তুলে আমার মুখের দিকে চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল। কালো চোখ দুটি ছলছল করছে, টানা ভ্রু যেন আরও নেমে এসেছে, চিবুকের ভাঁজটি আরও পরিস্ফুট, যেন কোনো নিপুণ প্রতিমাকারক সরু বাঁশের চেঁচারি দিয়ে কেটে তৈরি করেছে। পথের পাশেই প্রথম ফাল্গুনের মুগ্ধ আকাশের তলায় আকর ফুলের একটা ঝোপে কাঁটাওয়ালা ডালগুলিতে থলো থলো সাদা ফুল ফুটেছিল। মনের ফাঁকে ফাঁকে নেশা জমিয়ে আনে এমনি তার মিষ্টি গন্ধ। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলাম না। খানিক পরে বৌদিদি বললেন, সেই জন্যই বলছি ভাই, মাকে আনো। আমাদের পাড়ায় চৌধুরীদের বাড়িটা খালি পড়ে আছে, ওরা ওখানে থাকে না। খুব ভালো বাড়ি, কোনো অসুবিধা হবে না। তুমি মাকে নিয়ে এসো, ওখানেই থাকো। সে তাদের পত্র লিখলেই তারা রাজি হবেন। বাড়ি তো এমনিই পড়ে আছে। তোমার বোন পরাধীন, কিছু করবার তো ক্ষমতা নেই। তোমার সঙ্গে এসব দেখাশোনা, এসব লুকিয়ে বাড়ির কেউ জানে না। তুমি দুবেলা ঘাটের পথ দিয়ে যাও, দেখেই আমি শান্তি পাবো ভাই। মাকে মাসেই আনো। কেমন করে তা হবে? একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলুম, বৌদি, আমি এখানে থাকলে কি আপনি খুব সুখী হন? বৌদিদি বললেন, কি বলবো বিমল, মাকে আনলে তোমার কষ্টটাও কম হয়, তা বুঝেও আমার সুখ। আর বেশ দুটি ভাই বোন এক জায়গায় থাকবো, 12 মাস দুবেলা দেখা হবে। কি বলো? আমি বললুম, ভাই যদি কোনো গুরুতর অপরাধ করে আপনার কাছে, তাকে ক্ষমা করতে পারবেন? বৌদিদি বললেন, শোনো কথা ভাইটি আমার কাছে তোমার আবার অপরাধটি কিসে শুনি? আমি জোর করে বললুম, না বৌদি, ধরুন যদি করি তাহলে? বৌদি আবার হেসে বললেন, না না, তাহলেও না। ছোট ভাইটির কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে। আমি যে বড় বোন। চোখে জল এসে পড়ল। আড়ষ্ট গলায় বললুম, ঠিক বৌদি, ঠিক। বৌদি অবাক হয়ে গেলেন, বললেন, বিমল, কি হয়েছে ভাই, অমন করছো কেন? মুখ ফিরিয়ে আনতে উদ্যত হলুম। বললুম, কিছু না বৌদি, অমনি বলছি। বৌদিদি বললেন, তবুও ভালো, ভাইটির আমার এখনও ছেলে মানুষই যায়নি। হ্যাঁ, ভালো কথা বিমল, তুমি ভালোবাসো বলে বাগানের কলার কাঁদি আজ কাটিয়ে রেখেছি, পাকলে একদিন ভালো করে দেব। তারপর দিনই আমার নোটিশ অনুসারে স্কুলের কাজের শেষ দিন। গিয়ে শুনলুম আমার জায়গায় নতুন লোক নেওয়া ঠিক হয়ে গিয়েছে। স্কুলে সকলের কাছে বিদায় নিয়ে চলে এলুম। শুধু একবার শেষ দেখা করবার জন্য তার পরদিন পুকুর ঘাটে ঠিক সময় গেলুম। তার দেখা পেলে কি বলবো তা ঠিক করে যায়নি। সত্য কথা সব খুলে বলতো বোধহয় পারতুম সেদিন, কিন্তু দেখা হলো না। সব দিন তো দেখা হতো না, প্রায় 2-3 দিন অন্তর দেখা হতো। আবার কিছুদিন ধরে হয়তো রোজই দেখা হতো। সেদিন বিকালে গেলুম, তার পরদিন সকালেও গেলুম, কিন্তু দেখা পেলুম না। সেদিন চলে আসবার সময় সেখানকার মাটি একটু কাগজে মুড়ে পুরে নিলুম পকেটে। যেখানে তার সঙ্গে প্রথম পরিচয় হবার দিন তিনি দাঁড়িয়েছিলেন, সেই দিনই বিকালে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চিরদিনের মতো সে গ্রাম পরিত্যাগ করলুম। মাঠের কোলে ছাতিম গাছের বনের মধ্যে কোথায় ঘুঘু ডাকছিল। সে সব আজ 25-26 বছর আগেকার কথা। তারপর জীবনে কত ঘটনা ঘটে গেল। ভগবানের কি অসীম করুণার দানই আমাদের এই জীবনটুকু। উপভোগ করে দেখলুম এ কি মধু, কত নতুন দেশ, নতুন মুখ, কত জ্যোৎস্না রাত্রি, নতুন নবঝোপের নতুন ফুল, কত জুঁই ফুলের মতো শুভ্র নির্মল হৃদয়, কান্না জড়ানো কত মধুর স্মৃতি।
কাকার কাছে মোরাদাবাদ কাচের কারখানায় গেলুম। বছরখানেক পরে তারা আমায় পাঠিয়ে দিলেন জার্মানিতে কাঁচের কাজ শিখতে। তারপর কলোয়ে গেলুম কাটা বেলোয়ারি কাঁচের কারখানায় কাজ শিখবার জন্য। কলোয়ে অনেক দিন রইলুম। সেখানে থাকতে একজন আমেরিকান যুবকের সঙ্গে খুব বন্ধুত্ব হলো। তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। শিকাগো ইন্টার-ওশান কাগজের তিনি ফ্রান্স দেশ সংবাদদাতা। কলোয়ে সবসময় না থাকলেও তিনি প্রায়ই ওখানে আসতেন। তারই পরামর্শে তার সঙ্গে আমেরিকায় গেলুম। তার সাহায্যে 2-3টে বড় বড় কাচের কারখানায় কাজ দেখবার সুযোগ পেলুম। পিটার্সবার্গে কর্নেগির ওখানে প্রায় 6 মাস রইলুম, নতুন ধরনের ব্লাস্ট ফার্নেসের কাজ ভালো করে বোঝার জন্য। ওখানে প্রায় 6 মাস রইলুম। মিডল ওয়েস্টের একটা কাঁচের কারখানায় প্রভাত সে কি বসু বলে একজন বাঙালি যুবকের সঙ্গে দেখা হলো। তার বাড়িও 24 পরগনা জেলায়। সে ভদ্রলোক নিঃসম্বলে জাপান থেকে আমেরিকা গিয়ে মহা হাবুডুবু খাচ্ছিলেন। তার মুখেই শুনলাম সিয়াটলে একটা নতুন কাচের কারখানা খোলা হচ্ছে। আমি জাপান দিয়ে আসবো স্থির করেছিলাম। কাজেই আসবার সময় সিয়াটলে গেলুম। তারপর জাপান ঘুরে দেশে এলুম। মা ইতিমধ্যে মারা গিয়েছেন। ভাই দুটিকে নিয়ে গেলুম মোরাদাবাদে। বেশি দিন ওখানে থাকতে হলো না। বোম্বেতে বিয়ে করেছি। আমার শ্বশুর এখানে ডাক্তারি করতেন। সেই থেকে বোম্বে অঞ্চলেরই অধিবাসী হয়ে পড়েছি। বহুদিন বাংলাদেশে যাইনি। প্রায় 16-17 বছর হলো। বাংলা দেশের জল, মাটি, গাছপালার জন্য মনটা তৃষিত আছে। আজ সন্ধ্যায় সমুদ্রের ধারে বসে আমার সবুজ শাড়ি পরা বাংলা মায়ের কথাই ভাবছিলাম। বাজাবাই টাওয়ারের মাথার ওপর এখনও একটু একটু রোদ আছে। বন্দরের নীল জলে মেসাজেরি মারিতিমদের একখানা জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। এখানে এক্ষুনি ছেড়ে যাবে। বাঁধারে খুব দূরে এলিফ্যান্টারের নীল সীমারেখা। ভাবতে ভাবতে প্রথম যৌবনের একটা বিস্তৃত প্রায় ঝাপসা ছবি বড় স্পষ্ট মনে এলো। 25 বছর পূর্বে এমনই এক সন্ধ্যায় দূর বাংলাদেশের এক নিভৃত পল্লীগ্রামের জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাট বেয়ে উঠেছে আর্দ্রবসনা তরুণী এক পল্লী বধূ। মাটির পথে বুকে বুকে লক্ষ্মীর চরণচিহ্নের মতো তার জলসিক্ত পা দুখানির রেখা আঁকা। আধার সন্ধ্যায় তাই পথের ধারে বেনুকুঞ্জে লক্ষ্মী প্যাঁচা ডাকছে। তার স্নেহ ভরা পবিত্র বুকখানি বাইরের জগৎ সম্বন্ধে নিশ্চিন্ততায় ভরা। আম কাঁঠালের বনের মাথার উপরকার নীল আকাশে 2-1টা নক্ষত্র উঠে সরলা স্নেহ দুর্বলা বধূটির ওপর সস্নেহী কৃপা দৃষ্টিতে চেয়ে আছে। তারপর এক শান্ত আঙিনায় তুলসী মঞ্চমূলে স্নেহাস্পদের মঙ্গল প্রার্থিনী সে কোন প্রণাম নিরতা মাতৃমূর্তি করুণা মাখা অশ্রু ছল ছল। ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লী বধূ, তুমি কি আজও আছো? এই সুদীর্ঘ 25 বছর পরেও আজও তুমি কি সেই পুকুরের ভাঙা ঘাটে সেই আবার জল আনতে যাও? আজ সে কত কালের কথা হলো। তারপর জীবনে আবার কত কি দেখলুম, আবার কত কি পেলুম। আজ কতদিন পরে আবার তোমার কথা মনে পড়ল। তোমায় আবার দেখতে বড় ইচ্ছা করছে দিদি। তুমি আজও কি আছো? মনে আসছে অনেক দূরের যেন কোনো খড়ের ঘর, মিটি মিটি মাটির প্রদীপের আলো, মৌন সন্ধ্যা, নীরব ব্যথার অশ্রু, শান্ত সৌন্দর্য, স্নেহমাখা শাড়ির আঁচল। আরব সমুদ্রের জলে এমন করুণ সূর্যাস্ত কখনো হয়নি।